এই পর্যায়ে বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি জামালপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাগর ফরাজি। সাগর, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাবেন, আর নতুন নতুন কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, যারা বন্যা দুর্গত তাদের সবশেষ পরিস্থিতি কেমন জানাবেন? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। সোহার, আমি রয়েছে জামালপুর ইসলামপুর উপজেলায়। মূলত এই অঞ্চলটি সবচেয়ে বেশি নিমজ্জিত এবার বন্যার পানিতে। তো আমি যদি একটু বলে রাখতে চাই যে জামালপুরে গত 4 দিন আগে কিন্তু 3 দিন আগে কিন্তু হু করে পানি বেড়েছে। তো সেই পানি কিন্তু এখন কিছুটা কমা শুরু করেছে। মূলত এবার এই বন্যায় জামালপুরের সর্বোচ্চ পানি হয়েছে এখানকার যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 94 সেন্টিমিটার। কিন্তু এই গত 2 দিনে কিন্তু মূলত এই পানি কমে কিন্তু এখন যাচ্ছে কিন্তু 87 সেন্টিমিটার। তো সেই জায়গা থেকে কিন্তু পানিটা কিছুটা কমা শুরু করেছে। তবে আমি যদি একটু বিষয় বলতে চাই যে এই দেখছেন এই রাস্তাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা। মূলত এই রাস্তা দিয়ে কিন্তু এইচএসসি যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু যাচ্ছে, আপনারা হয়তো বা অটোতে দেখতে পাচ্ছেন। কিন্তু কালকে এখানে আরেকটু বেশি পানি ছিল, সেই জায়গা থেকে কিন্তু মূলত এখানকার যে পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু খুব ভোগান্তিতে পড়ছে। আসলে এই জায়গা যদি বলতে চাই, আসলে এই নতুন করে কিন্তু কোনো এলাকা প্লাবিত হওয়ার কোনো খবর আমরা পাইনি। তো সেই জায়গা থেকে কিন্তু মূলত পানি বন্দী যারা রয়েছে তাদের কিন্তু দুর্ভোগ ধীরে ধীরে বাড়ছে। আর ত্রাণের বিষয় যদি একটি বিষয় বলতে চাই, জেলায় কিন্তু ত্রাণ গত পরশু থেকে কিন্তু ত্রাণ কার্যক্রম শুরু করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। তো সব মিলিয়ে কিন্তু জামালপুরের বন্যা পরিস্থিতি কিছুটা কমতে শুরু করলেও অবনতির দিকে যাচ্ছে। আর বিশেষ করে যে নিম্ন অঞ্চল, নদী তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলোতে কিন্তু দুর্ভোগ দিন দিন বাড়ছে। সোহার, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে যেতে চাই কুড়িগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, আমাদের জানাবেন নতুনভাবে কি কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এবং বাসিন্দাদের দুর্ভোগের সবশেষ চিত্র কি আছে আপনার কাছে, কি দেখতে পাচ্ছেন? সোহার, আপনি যেমনটি বলছিলেন, আমরা যদি একটি বাক্যে বলি, কুড়িগ্রামে ভয়াবহ বন্যার রূপ ধারণ করেছে। আর নতুন নতুন এলাকা প্লাবিতর কথা যদি বলি, তাহলে নাগেশ্বরী উপজেলার একটি প্রায় 300 ফিটের মতো বেড়িবাঁধ ভেঙে পৌর এলাকা সহ বামনডাঙ্গা ইউনিয়নের প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল থেকে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কুড়িগ্রামের পৌরসভা সহ আমরা যদি বেসরকারি হিসাবে আমরা বলি, তাহলে কুড়িগ্রামের 9টি উপজেলায় কিন্তু এখন বন্যায় আক্রান্ত হয়েছে। এতে করে প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কয়েক হাজার ঘর বাড়ি তারা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। কৃষি জমি প্রায় 6,500-এর অধিক কৃষি জমি। আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রায় 4 শতাধিক পাঠদান বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের। আর বন্যার যে ত্রাণের বিষয়টি যদি বলি, তাহলে সরকারিভাবে বিচ্ছিন্নভাবে ত্রাণ কার্যক্রম পরিচালিত হলেও সেটা বানভাসীর তুলনায় একদম স্বল্প বললেই চলে, একদম কম পরিমাণে, যেটা বানভাসীদের অধিকাংশই এখনো বঞ্চনার শিকার হয়ে আছে। যার কারণে বন্যায় কবলিত প্রায় 2 লক্ষাধিক মানুষ তারা কিন্তু এখন মানবতার জীবনযাপন করছে। বিশেষ করে পানি ওঠার কারণে বিশুদ্ধ পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটেশন ব্যবস্থা এবং গোখাদ্য সংকট, এটা কিন্তু তীব্র আকার ধারণ করেছে। যা আমরা গেল 4 দিন থেকে যখন কুড়িগ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে গিয়েছিলাম, তাদের যে পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছিল, তারা একটু উঁচু স্থানের আশ্রয় খোঁজের জন্য তারা ছোটাছুটি করছে, কে কোথায় আশ্রয় নেবে। অনেকে উপায়ন্তর না দেখে কেউ কলার ভেলা, নৌকাতে জীবনযাপন শুরু করেছে এবং রাত্রি যাপনও করছে। বিশেষ করে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় প্রায় 6টি উপজেলা রয়েছে। সেখানটা 6টি উপজেলার বলতে গেলে 90% মানুষ এখন পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে তিস্তা অববাহিকা, ধরলা যে অববাহিকা নতুন করে প্লাবিত হওয়ার কারণে এই অঞ্চলের মানুষগুলো বন্যায় আক্রান্ত হয়েছে। আমাদের বেসরকারি হিসাবে যে তথ্যটি আমরা পেয়েছি, প্রায় জেলার 73টা ইউনিয়নের মধ্যে এখন পর্যন্ত আমাদের হিসাবে যেটা রয়েছে 60টি ইউনিয়নের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে, 2টি পৌরসভা সহ। যার কারণে মানুষজনের যে কষ্টটা, এই বন্যা যদি আরো স্থায়ী হয় তাহলে দেখা যাবে যে কুড়িগ্রামের যে বন্যার ভয়াবহ রূপটা সেটা আরো তীব্র আকার ধারণ করবে। সোহান,
নাজমুল, ধন্যবাদ আপনাকে সবশেষ খবর জানানোর জন্য। এই পর্যায়ে যেতে চাই রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাজহারুল মান্নান। মাজহার, যেমনটা দেখতে পাচ্ছি যে আমাদের বাকি সহকর্মীরা জানাচ্ছিলেন যে এখনো সেই এলাকাগুলোতে, জেলাগুলোতে বন্যা পরিস্থিতি কিন্তু অপরিবর্তিত। আপনি জানান যে এখন আপনার এলাকায় বন্যা পরিস্থিতি কেমন এবং যারা বন্যা দুর্গত তারা ত্রাণ সহযোগিতা কেমন করে পাচ্ছে? ত্রাণ সহযোগিতা আসলে সেভাবে পাওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই এখন পর্যন্ত, অর্থাৎ যেহেতু এ পর্যন্ত 5 দফায় পানি বাড়ল গেল 25 দিনের ব্যবধানে এই রংপুর, এই তিস্তার যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চল যে অববাহিকা আছে সেখানে, সে কারণে আসলে ত্রাণ সহযোগিতা নিয়ে এখানে যারা ভুক্তভোগী মানুষ আছেন তাদের মধ্যে এক ধরনের অসন্তোষও আছে। আমি রংপুরের যে গঙ্গাচড়ার বাগেরহাট আশ্রয়ন প্রকল্প আছে, সেই আশ্রয়ন প্রকল্প যদি আমি আপনাকে একটুখানি দেখাতে পারি, এই আশ্রয়ন প্রকল্পে কিন্তু এখন হাঁটু পানি, অর্থাৎ এটি একটুখানি উঁচুতে। যদি আমি রংপুরের যে গঙ্গাচড়ার বাগেরহাট আশ্রয়ন প্রকল্প আছে, সেই আশ্রয়ন প্রকল্প যদি আমি আপনাকে একটুখানি দেখাতে পারি, এই আশ্রয়ন প্রকল্পে কিন্তু এখন হাঁটু পানি, অর্থাৎ এটি একটুখানি উঁচুতে। যদি আশ্রয়ন প্রকল্পে এই হাঁটু পানি হয় তাহলে এর নিম্নাঞ্চলগুলো কেমন সেটি আপনি অনুমান করতে পারবেন। অর্থাৎ বানভাসী রংপুরের যে তিস্তা অববাহিকার যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের যে বান পরিস্থিতি সেটি কিন্তু অপরিবর্তিত অবস্থায় আছে। পানি উন্নয়ন বোর্ড যেটি বলবার চেষ্টা করছে যে এটি আরও 24 ঘন্টা বা 48 ঘন্টা অব্যাহত থাকার তারা কথা বলছেন, এবং ভারী বৃষ্টিপাত যদি হয় এবং উজানেও যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে আরও বড় ধরনের বিপর্যয় নেমে আসবেও বলে পানি উন্নয়ন বোর্ড মনে করছে। এবং এরই মধ্যে যে লালমনিরহাটের ডালিয়া ব্যারেজ পয়েন্ট আছে, পয়েন্টে 44টি জল কপাট আছে, সেগুলো খুলে দেওয়া হয়েছে। সে কারণে কিন্তু হু হু করে পানি ঢুকছে এই যে ভাটিতে, এবং সে কারণেই আপনি দেখবেন যে একেবারে মানুষের যে নাওয়া খাওয়ার ব্যাপার একটা থাকে, যেহেতু চুলোও তো পানি, সে কারণে তারা কিন্তু রান্নাও করতে পারছেন না। যে উঁচু জায়গাগুলো আছে সেই উঁচু জায়গাগুলোতে লোকজন গিয়ে তারা আশ্রয় নেবার চেষ্টা করছেন। সব থেকে বিপদ যেটা, সেটা হচ্ছে যে গবাদি পশু যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু মানুষ আরও বেশি বিপাকে, কারণ এই পশুগুলোর উপরে নির্ভর করে কিন্তু এখানকার প্রান্তিক অর্থনীতি। মাজহার, ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি জানাচ্ছিলেন যে গোখাদ্যের অভাব হচ্ছে এবং গবাদি পশুর অনেক বেশি ভোগান্তিতে পড়েছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।